রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবন কাহিনী বা তার জীবনের রেভলিউশনের পর্যায়কাল কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। তিনি তার ক্যারিয়ারের রেভলিউশনের শুরুর পর্যায়ে তিনি একটা নতুন অন্যরকম চিন্তাধারার দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার পরবর্তীকালে আর একটা চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছেন এবং নিজের শেষ জীবনে তিনি একটা নিজের নতুন চিন্তাধারা সমাজের সামনে প্রদর্শিত করেছিলেন এবং যেটি মানব জীবনের উন্নতির ক্ষেত্রে এবং স্বাধীনতার ক্ষেত্রে একটা নতুন পথ প্রদর্শন করেছিল। তিনি ছিলেন এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়। তিনি ইন্ডিয়ান পলিটিশিয়ানসও ছিলেন, তিনি রেভলিউশনারিও ছিলেন এবং তিনি র্যাডিক্যাল থিঙ্কারও ছিলেন। এবং তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং পরবর্তীকালে রেভলিউশন চলাকালীন নিজে তিনি নাম পরিবর্তন করে এম.এন. রয় রেখেছিলেন। তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে যদি আমরা দেখি তা অন্যতম ছিল ইন্ডিয়া ইন ট্রানজিশন 1922। সেখানে তিনি তার গুরুত্বপূর্ণ চিন্তাধারা র্যাডিক্যাল হিউম্যানিজম সম্পর্কে আলোচনা করেছেন। তো সেটা আমরা পরে দেখব। তো তার পলিটিক্যাল জার্নি এবং কন্ট্রিবিউশনসগুলো কী ছিল সেগুলো সম্পর্কে যদি আমরা দেখি তো নিজের আর্লি ফেজে মানে জীবনের ক্যারিয়ারের শুরুর ফেজে তিনি একজন রেভলিউশনিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এবং সেখানে তিনি ব্রিটিশদের বিভিন্ন অত্যাচার এবং তার শোষণের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন বা প্রোটেস্ট চালিয়েছিলেন এবং ব্রিটিশদের উৎখাত করাই ছিল তার সেই সময় প্রধান লক্ষ্য। এবং তিনি পরবর্তীকালে মেক্সিকোতে চলে যান এবং মেক্সিকোতে গিয়ে সেখানে তিনি কমিউনিস্ট ধারণা বা সোশ্যালিস্ট চিন্তাধারা তার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হন এবং মেক্সিকোতে কমিউনিস্ট পার্টি তৈরি করার ক্ষেত্রে তার বিশেষভাবে অবদান আমরা লক্ষ্য করতে পারি কো ফাউন্ডার হিসেবে। এবং তিনি পরবর্তীকালে বলশভিক রেভলিউশন যেটা রাশিয়াতে হয়েছিল সেখানে মস্কোতে 1920 লেনিনের সাথে একত্রিত হয়ে সেখানে কমিউনিস্ট পার্টি এবং রেভলিউশন মার্কসিজম তৈরি করার ক্ষেত্রে বা কমিউনিস্ট তৈরি করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। সেখানে লেনিনের সাথে একত্রিত হয়ে তিনি কলোনিয়াল থেসিস বলে ধারণা তৈরি করেছিলেন, যেখানে সমাজের পিজেন্টস বা ওয়ার্কিং ক্লাসের যে উপর যে অপ্রেসড হচ্ছে তাদের সেই অপারেশন থেকে নিরাময় করতে তাদের সোসাইটিতে একটা ভ্যালু প্রদান করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও তার ইন্ডিয়াতেও ভারতেও বিশেষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। ভারতে দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই তৈরি করার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেখানে তিনি কো ফাউন্ডার হিসেবেও আখ্যায়িত ছিলেন। এবং এই কাল থেকে পরবর্তীকালে নিজের শেষ জীবনে তিনি নিজের এক নতুন ধারণা তৈরি করেছিলেন, সেটার নাম তিনি দিয়েছিলেন র্যাডিক্যাল হিউম্যানিজম। তো কী ছিল র্যাডিক্যাল হিউম্যানিজম সেটা সম্পর্কে আমরা বুঝব। তো আমরা এর আগের ঘটনাগুলোর মধ্যে দেখলাম যে এম.এন. রয় শুরুতে যখন নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তখন ছিলেন একজন রেভলিউশনারি ন্যাশনালিস্ট। এরপরে তারা মার্ক্সের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে হয়ে গেলেন তিনি কমিউনিস্ট বা সোশ্যালিস্ট মার্ক্সিস্ট এবং পরবর্তীকালে তিনি মার্ক্সের ধারণাকেও সমালোচনা করে নিজের একটা নতুন ধারণা তৈরি করলেন, সেটা হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজম নাম দিলেন, যেটাকে নিউ হিউম্যানিজমও বলা হয়। তো এই নিউ হিউম্যানিজমের ধারণা যদি আমরা দেখি তো সেখানে তিনি না লিবারেল ক্যাপিটালিস্ট না সোশ্যাল বা সোভিয়েত কমিউনিস্টের ধারণা দ্বারা প্রভাবিত ছিলেন, তিনি একটি মধ্যপথের বা মিডিল প্যাথের কথা তিনি আলোচনা করেছিলেন এবং যেখানে সাধারণ মানুষের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের উন্নতির কথা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের ফ্রিডমের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং এই কারণে তার র্যাডিক্যাল হিউম্যানিজমের ধারণাকে আমরা নিউ হিউম্যানিজম বলেও আখ্যায়িত করে থাকি। তো তার নিউ হিউম্যানিজম বা র্যাডিক্যাল হিউম্যানিজমের ধারণার যে কোর প্রিন্সিপালসগুলো কী ছিল সেগুলো যদি আমরা দেখি তাহলে আলটিমেট ভ্যালু হিসেবে যদি দেখি তো এম.এন. রয় নিজের র্যাডিক্যাল হিউম্যানিজমের ধারণার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস যে সোসাইটির মধ্যে একটা স্টেটের মধ্যে যে একটা কীরকম গুরুত্ব আছে বা ভ্যালু প্রদান করা যায় সেটার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন যে সোসাইটি অ্যান্ড স্টেট আর মিনস টু বি ফ্যাসিলিটেট দ্য ইন্ডিভিজুয়ালস ফ্রিডম নট এন্ডস ইন দেমসেলভস। তিনি বলেছেন যে প্রত্যেকটা স্টেট বা রাষ্ট্রের দায়িত্ব হবে সমাজের সাধারণ মানুষের কিভাবে উন্নতি করা যায়, কিভাবে তাদেরকে স্বাধীনতা প্রদান করা যায়, কিভাবে তাদের পলিটিক্যাল ভ্যালু প্রদান করা যায়, কিভাবে তাদের সোসাইটিতে আপলিফটমেন্ট করা যায় সেটার উপর যেন গুরুত্ব দেয়। তারপরে তিনি তার গুরুত্বপূর্ণ যেটা ধারণা দিয়েছিলেন সেটা তিনি বলেছেন ফ্রিডম ইজ র্যাশনালিটি। তিনি বলেছেন যে একজন ব্যক্তি তখনই ফ্রিডম পাবে যখন সে র্যাশনাল হবে। এম.এন. রয় এখানে বলেছেন যে ফ্রিডম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোগ্রেসিভ এলিমিনেশন অফ অল ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল রেস্ট্রেন্টস। তিনি এখানে বলেছেন যে ফ্রিডম মানে শুধু এটা নয় যে ফিজিক্যাল থেকে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল সমস্ত বাধা থেকে তাকে মুক্তি দেওয়া,
ফ্রিডম মানে এইটা যেন সমাজে প্রত্যেকটা ব্যক্তি, সমাজে নিম্ন থেকে নিম্ন পর্যায়ের ব্যক্তি যেন নিজের র্যাশনালিটি, নিজের যুক্তিসম্মত যে বুদ্ধিমত্তা সেটাকে উন্নত করার জন্য সে যে ক্যাপেবিলিটি বা সঠিক পরিবেশ পায় এবং সঠিক প্রভাবে প্রদান করা যায়। প্রত্যেকটা ব্যক্তি যাতে নিজের র্যাশনালিটি, নিজের ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ পোটেনশিয়ালকে কীভাবে আপলিফমেন্ট করতে পারে সেটা দেখা হবে রাষ্ট্রের কাজ, এবং সেটা উন্নতি করার জন্যই রাষ্ট্রকে কাজ করা উচিত। এবং ফ্রিডম মানে সেটাই এখানে ফ্রিডম মানে একজন ব্যক্তির বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের নিজের র্যাশনালি থিঙ্কিং এবং ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের আপলিফমেন্টের কথা, এবং আপলিফমেন্টের জন্য যাতে কোনো বাধা না আসে সেইটার সেরকম সমস্ত বাধা থেকে তাকে নিরাময়ের কথা তিনি বলেছিলেন। এই জন্য তিনি বলেছেন যে ফ্রিডম অফ র্যাশনালিটি। তারপরে তিনি 3 নম্বর যে ধারণা দেন সায়েন্টিফিক অ্যান্ড সেকুলার মোরালিটি। তো এখানে বলেছেন যে মোরালিটি নট অ্যাজ এ রিলিজিয়াস কমান্ড বাট অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ হিউম্যান র্যাশনালিটি। তিনি বলেছিলেন যে মোরালিটি, নৈতিকতাটা কোনো একটা রিলিজিয়াস বা ধর্মের যে বিষয় না, সেটা একটা হিউম্যান র্যাশনালিটি, সেটা একটা মানুষের যে যুক্তিসম্মত যে ক্ষমতাটা রয়েছে সেটার একটা ফলাফল বিশেষ। এবং তিনি বলেছেন যে র্যাশনালিটি কখনোই কোনো ব্যক্তিকে বলেছেন যে র্যাশনালিটি কম্পেলস ইন্ডিভিজুয়ালস টু সিক হিউমেরাস সোশ্যাল রিলেশনস ফর মিউচুয়াল অ্যান্ড বেনিফিট অ্যান্ড সার্ভাইভাল। তো এখানে বলেছেন যে র্যাশনালিটি প্রত্যেকটা ব্যক্তিকে সাহায্য করবে, বা র্যাশনালিটির মাধ্যমে যে আমরা মোরালিটিটাকে অর্জন করব, সেই মোরালিটিটা প্রত্যেকটা ব্যক্তিকে সাহায্য করবে সমাজে প্রত্যেকজনের সঙ্গে মিউচুয়াল একটা রিলেশন তৈরি করার, এবং বেঁচে থাকতে সাহায্য করবে, এবং সার্ভাইভালের ক্ষেত্রেও সাহায্য করবে। এবং এটা ছিল র্যাডিক্যাল হিউম্যানিজম সম্পর্কে এর ধারণা। তো র্যাডিক্যাল হিউম্যানিজমে প্রধানত আমরা যদি দেখি তো কী কী ধারণা দিয়েছিলেন, প্রধানত তিনি ইন্ডিভিজুয়ালসের ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল ফ্রিডমের কথা তিনি গুরুত্ব আরোপ করেছিলেন, এবং ইন্ডিভিজুয়ালের সমাজে এবং স্টেট এবং রাষ্ট্রের দায়িত্ব হবে সমাজে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালসকে নিজের সোসাইটির মধ্যে ইকুয়াল ভ্যালু এবং এথিক্যাল ভ্যালুস এবং পলিটিক্যাল ভ্যালুস, সোশ্যাল এবং ইকুয়ালিটি প্রদান করা, ফ্রিডমের মধ্য দিয়ে ইকুয়ালিটি প্রদান করা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসে। তারপর তিনি ফ্রিডম অফ র্যাশনালিটির ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এমন একটা স্টেট তৈরি করা যেখানে প্রত্যেকটা ব্যক্তি নিজের র্যাশনালিটি বা ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উন্নতি ঘটাতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করা। এবং শেষে বলেছিলেন যে প্রত্যেকটা ব্যক্তি হিউম্যান র্যাশনালিটির মধ্য দিয়ে মোরালিটি স্থাপন করবে, সেটা কোনো ধর্মের উপর প্রতিষ্ঠিত হবে না, এবং সেই হিউম্যানিটি র্যাশনালিটির মধ্য দিয়ে যে মোরালিটি প্রতিষ্ঠিত হবে সেটা প্রত্যেকটা ব্যক্তিকে মিউচুয়াল রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করবে এবং সার্ভাইভালের ক্ষেত্রে সাহায্য করবে। এবং পরবর্তীকালে কিন্তু মার্কসিজম এবং টোটালিটেরিয়ানিজমের ধারণার বিপক্ষে ছিলেন বা সেটাকে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে মার্কস যে নিজের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের ধারণা দিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে হিস্ট্রিতে যত রকম ঘটনা ঘটেছে সব কিছু ইকোনমিক ফোর্সের উপর প্রতিষ্ঠিত। কিন্তু বলেছেন না, এটা সঠিক নয়। তিনি বলেছেন যে আইডিয়াস এবং র্যাশনাল থটস আর ইকুয়ালি সিগনিফিক্যান্ট ফোর্স ইন সোশ্যাল চেঞ্জ। তিনি বলেছিলেন যে শুধু ইকোনমিক ফোর্সের উপর ভিত্তি করে হিস্ট্রিতে যত রকম চেঞ্জ হয়েছে এবং পরবর্তীকালে হবে সেটা পুরোপুরিভাবে ঠিক না। তিনি বলেছেন যে বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন রকম মতাদর্শ, বিভিন্ন রকম আইডিওলজি, বিভিন্ন রকম প্রচার, সমস্ত কিছুই সোসাইটিকে চেঞ্জ করার ক্ষেত্রে বিশেষভাবে ইকুয়াল এবং সমানভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো এরপরে রিজেক্ট ডিক্টেটরশিপ বা প্রোলেতারিয়েতের ধারণা যে মার্কস দিয়েছিল সেটাকেও তিনি সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে ডিক্টেটরশিপ প্রোলেতারিয়েত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা ডিক্টেটরশিপ বা পার্টি তৈরি করবে, মানে একটা সিঙ্গেল পার্টি সবাইকে রুল করবে। তো সেরকম একটা পজিশন তৈরি হবে। কারণ মার্কস বলেছিলেন যে ডিক্টেটরশিপ বা প্রোলেতারিয়েত মানে সর্বহারা সমাজের নিচু শ্রেণীর মানুষেরা যখন ডিক্টেট করবে, তো সেখানে একটা নিচু শ্রেণীর মানুষ একটা পার্টি তৈরি করে সেই পার্টিটা সমাজকে রুল করবে, নাকি নিচু শ্রেণীর মানুষেরা। তো সেই জন্য তিনি এইটারও বিপক্ষে ছিলেন, এবং তিনি বলেছিলেন যে সেটা সমাজের ইন্ডিভিজুয়ালসের লিবার্টিটা কে ক্র্যাশ করে দেবে, ইন্ডিভিজুয়ালসের লিবার্টিটাকে ধ্বংস করে দেবে, এবং এর সাথে সাথে মানুষের যে হেল্পলেস একটা অসহায় হেল্পলেস তৈরি করবে, এবং একটা হেল্পলেস কালেকটিভ ইন্টারেস্টের দরকার হবে, মানে মানুষের একটা হেল্পলেস সিচুয়েশনে তৈরি করে দেবে যদি ডিক্টেটরশিপ বা প্রোলেতারিয়েত প্রতিষ্ঠিত হয়। তো এরপরে যে নিজের গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিলেন সেটা তিনি বলেছিলেন যে র্যাডিক্যাল ডেমোক্রেসি বা নিউ মডেল অফ ডেমোক্রেসি। তারপরে তিনি একটা নিজের নতুন মডেল অফ ডেমোক্রেসি ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে পার্টিলেস ডেমোক্রেসির কথা তিনি বলেছিলেন।
তো সরি, পার্টিলেস ডেমোক্রেসির আগে তিনি বলেছিলেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে বিরুদ্ধে ছিলেন। তিনি পার্লামেন্টারি ডেমোক্রেসির বিরুদ্ধে ছিলেন এবং তিনি বলেছিলেন যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে প্রত্যেক বছর কিছু বছর পর পর মানুষকে নিজের সার্বভৌম ক্ষমতা একজন রিপ্রেজেন্টেটিভের উপর কাছে প্রদান করতে হয় এবং সে পরবর্তীকালে তাদের উপর শাসন করে। কিন্তু এটার বিরুদ্ধে তিনি ছিলেন। এটার বিরুদ্ধে রয় বলেছিলেন, নিজের ধারণা দিয়েছিলেন পার্টিলেস ডেমোক্রেসি। তিনি বলেছিলেন যে হি অ্যাডভোকেটেড ফর আ র্যাডিক্যাল ডেমোক্রেসি অর অর্গানাইজড ডেমোক্রেসি অ্যাজ এ সিস্টেম দ্যাট এনশিওরস দ্য সোভারেন্টি অফ দ্য পিপল ইন কন্টেন্ট নট জাস্ট ইন ফর্ম। তিনি এখানে বলেছিলেন যে পার্টিলেস ডেমোক্রেসির মধ্য দিয়ে একটা র্যাডিক্যাল ডেমোক্রেসি বা অর্গানাইজড ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকটা মানুষে সোভারেন্টি পাবে, প্রত্যেকটা মানুষের সমানভাবে অধিকার পাবে, নট জাস্ট এ ফর্ম। যে কিছু বছর তিনি রয় এখানে প্রধানত বলতে চেয়েছেন যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে কি হয়, আমরা 5 বছর পর যে ইলেকশনের মধ্যে যেদিন ইলেকশন হয় সেই দিনই আমরা শুধু সার্বভৌম ক্ষমতাটা নিজেদের উপভোগ করতে পারি, তাছাড়া বাকি সারা বছরই বা বাকি বছরগুলোতে আমরা কোনো রকমের সার্বভৌম অধিকার ভোগ করতে পারি না। কিন্তু রয় এখানে বলেছেন এইটা ঠিক না, প্রত্যেকটা মানুষ সব সময় সার্বভৌম ক্ষমতা ভোগ করবে এবং তার জন্য তাকে কি করতে হবে, তার জন্য পার্টিলেস ডেমোক্রেসির কথা তিনি বলেছেন। এবং পার্টিলেস ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা ব্যক্তি সমান অধিকার পাবে এবং প্রত্যেকটা ব্যক্তি সব সময় সার্বভৌম ক্ষমতা ভোগ করার সে অধিকার পাবে এবং সে ভোগ করতে পারবে, সেই জন্য তিনি বলেছেন। এবং পরবর্তীকালে তিনি নিজের ডিসেন্ট্রালাইজেশনের ধারণা দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে ডিসেন্ট্রালাইজেশনের ধারণা তিনি দিয়েছেন। এটার মধ্যে তিনি বলেছেন যে সমাজে লোকাল পিপলস কমিটি গঠন করার কথা তিনি বলেছেন। এখানে তিনি বলেছেন যে কোনো গভর্নমেন্ট থাকবে না, কোনো গভর্নমেন্টের ওপর আমরা নির্ভরশীল থাকবো না, প্রত্যেকটা ব্যক্তি সেলফ রিলায়েন্ট হবে এবং দিস কমিউনিটি উড বি দ্য অ্যাকচুয়াল ইউনিট অফ গভর্নেন্স অ্যান্ড উড এনাবেল ডাইরেক্ট পার্টিসিপেশন অফ দ্য পিপল। এবং এটার মধ্যে দিয়ে রয় বলতে চেয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি পলিটিক্যাল ক্ষেত্রে ডাইরেক্টলি পার্টিসিপেট করবে নাকি ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি পার্টিসিপেট করে নিজেদের মতামত, নিজেদের চিন্তাধারা, নিজেদের বিরোধিতা এবং সমর্থন প্রকাশ করবে এবং সেই কারণে তিনি ডিসেন্ট্রালাইজেশনের ধারণা তিনি দিয়েছিলেন। তারপরে যেটা তার গুরুত্বপূর্ণ ধারণা তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে মেন্টাল রেসিস্ট্যান্স। এটার মধ্যে দিয়ে তিনি বলেছিলেন যে রয় বিলিভ দ্যাট আ সাকসেসফুল ডেমোক্রেসি রিকোয়ার্স অ্যান ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল রেভলিউশন। এটার মধ্যে তিনি বলেছেন যে একটা সাকসেসফুল ডেমোক্রেসি তখনই প্রতিষ্ঠিত হবে যেখানে সমাজের প্রত্যেকটা ব্যক্তি ইন্টেলেকচুয়াল বা মোরাল রেভলিউশন তৈরি করবে। কীভাবে ইন্টেলেকচুয়াল মোরাল রেভলিউশন কি? ইন্টেলেকচুয়াল মোরাল রেভলিউশন হলো প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষা প্রদান করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে এনকারেজ করতে হবে যাতে তাদের র্যাশনাল ক্রিটিক্যাল থিঙ্কার হয়, সেই ক্ষেত্রে স্টেটকে পদক্ষেপ নিতে হবে। এবং এই জন্যে যখন একজন ব্যক্তি এডুকেটেড হবে এবং সে র্যাশনাল থিঙ্কিং করতে পারবে, তখনই সে সমাজের প্রত্যেকটা ব্যক্তি এমন একজন লিডারকে নির্বাচন করতে পারবে যে তাদেরকে সমানভাবে ইকুয়ালিটি প্রদান করবে এবং তাদেরকে সুষ্ঠুভাবে শাসন করতে পারবে। কারণ রয় এখানে বলেছেন যদি সমাজে প্রত্যেকটা ব্যক্তি যদি ইন্টেলেকচুয়াল মোরালিটি বা তাদের এডুকেশন ভালো না থাকে বা তাদের র্যাশনাল ক্রিটিক্যাল থিঙ্কিং না থাকে, তাহলে তারা এমন কাউকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত করে দেবে যে তাদের ভালো মতো শাসন করতে পারবে না, হয়তো শোষণও করে দেবে। তো সেটা যাতে না হয় তিনি এখানে বলেছেন যে ইন্টেলেকচুয়াল মোরাল রেভলিউশনের কথা তিনি বলেছেন, যেখানে প্রত্যেকটা সাধারণ মানুষ শিক্ষিত হবে, র্যাশনাল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অ্যাবিলিটিটা তারা অর্জন করবে এবং তার মাধ্যমে ইলেক্টেডের করে একজন তাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করবে এবং যে তাদেরকে ইকুয়ালিটি প্রদান করবে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা এবং চাওয়া পাওয়াগুলো বিশেষভাবে লক্ষ্য করে তাদের সুষ্ঠুভাবে শাসন করবে। তো এর পরবর্তীকালে রয় এর ধারণা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাশনালিজম সম্পর্কে রয় কী বলেছেন। তো রয় এক্সট্রিম ন্যাশনালিজম মানে উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন এটা কালেকটিভ ইগো, এবং এর সাথে তিনি বলেছিলেন যে উগ্র জাতীয়তাবাদ এটা প্রত্যেকটা ব্যক্তির র্যাশনাল থিঙ্কিংকে এবং ফ্রি উইলকে সাপ্রেস করে, প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে চিন্তাধারা বা স্বাধীনভাবে ভাবার যে ক্ষমতাটাকে সেটাকে শোষণ করে, সেটাকে কমিয়ে দেয়। এবং সেই জন্য তিনি বলেছেন হি বিলিভ দ্য আলটিমেট লয়ালিটি শুড বি দ্য কসমোপলিটিয়ান হিউম্যানিজম। এবং যেখানে তিনি বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি সোশ্যাল, ন্যাশনাল এবং ক্লাসের মধ্যে একটা হেলদি বাউন্ডারিজ থাকবে।
এবং যেখানে থাকবে যে কোনো ব্যক্তি যেন এক্সট্রিম ন্যাশনালিস্ট না হয়ে যায় সেটা স্টেটকে লক্ষ্য রাখতে হবে, এবং এই জন্যই তিনি এক্সট্রিম ন্যাশনালিস্টের বিপক্ষে ছিলেন। এবং শেষে রয়, যদি আমরা একটা সামারি হিসেবে দেখি, তো রয় প্রধানত চেয়েছিলেন, কি বলেছিলেন, তিনি সায়েন্টিফিক, র্যাশনাল এবং এথিক্যাল এবং রিঅর্গানাইজেশন অফ সোসাইটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যেখানে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা পাবে। এখানে স্বাধীনতা বলতে প্রত্যেকটা ব্যক্তি যাদের নিজের র্যাশনাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল অ্যাবিলিটিগুলোকে আপলিফমেন্ট করতে পারে সেরকম একটা এনভায়রনমেন্ট প্রদান করা, এবং সেই রকম স্বাধীনতা তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা বিপত্তি না আসে সেগুলোকে দূরীকরণ করা হবে রাষ্ট্রের দায়িত্ব, সেরকম স্বাধীনতার কথা তিনি বলেছিলেন। এবং বলেছেন যে ডিগনিটি আর দ্য হাইয়েস্ট ভ্যালুস, এবং প্রত্যেক ব্যক্তির যে মর্যাদা সেটা থাকবে একদম উচ্চ স্থানে, প্রত্যেকটা ব্যক্তিদের সমান মর্যাদা পায়, সেটার উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন।